বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমিক জনগণ, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আজকে যথাসাধ্য চেষ্টা করব এটা ছোট রাখার জন্য, তারপরেও অনেক কথা চলে আসে। শুরুতেই আমি আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই। একটা চাঁদপুরের শরীয়তপুরে ফেরি সার্ভিসের রাস্তার কাজ হচ্ছে, যেখানে প্রকৌশলী দাবি করেছেন যে নিয়ম মেনেই বাঁশ দিয়ে কাজ করা হচ্ছে। সারা বাংলাদেশের দালান কোঠায় সব জায়গায় এই শেখ হাসিনা স্বৈরাচার সরকার বাঁশের উন্নয়ন চালিয়ে যাচ্ছে 12 বছর ধরে, এবং আপনাদের নীরবতার কারণে এটাই এখন এই স্বৈরাচার সরকারের একটা স্বাভাবিক কার্যক্রম হয়ে দাঁড়িয়েছে। আর কতদিন সহ্য করবেন? এখন তো আপনাদের সময় এসেছে এই সরকারকে বাঁশ দেওয়ার। আর কতদিন চুপ থাকবেন? বাঁশ দিতে দিতে এই সারাটা বাংলাদেশের আজকে এই অবস্থা হয়েছে। যেখানে এই রাস্তাঘাটে দালানে যেখানেই বাঁশ দেবে এই সরকার, সেই এলাকার সকল মানুষ সবার হাতে একটা করে বাঁশ নিয়ে এদেরকে ঘেরাও করে বসেন। বাঁশ দিয়ে কিছু উত্তম মাধ্যম দিতে শুরু করেন, দেখবেন বাঁশ দেওয়া বন্ধ হয়ে গেছে, বাঁশের জায়গায় রড দিতে শুরু করেছে। আপনারা আপনাদের নিজের অধিকার সম্পর্কে জানেন না বলেই আজকে দেশের এই অবস্থা। গত লাইভে আমি বলেছিলাম হিন্দু মহাজোটের কথা, যে 60টা খয়রাতি সিট চেয়েছে, যোগ্যতা না থাকলেও তার খয়রাতি সিট চেয়েছে, এবং এরা কোনো হিন্দুদের যারা সত্যিকার অর্থে আওয়ামী সন্ত্রাসীদের হাতে যারা নির্যাতিত হচ্ছে, সেই সব হিন্দুদের কোনো দেখাশোনা করে না, কোনো প্রকার সাহায্য করে না। তারা হাসিনার কাছ থেকে পয়সা খায়, আবার ভারত থেকেও পয়সা খায়, এবং তারা নিজেরা ফুলে ফেপে কলা গাছ হয়েছে গত 12 বছরে। এই কথা লাইভে বলার সাথে সাথেই তার পরের দিনেই আমার কাছে ইউরোপ থেকে একজন হিন্দু ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা আমাকে ফোন করলেন। ফোন করে ওনার দুঃখের কথা খুলে বললেন। উনি অনেকক্ষণ কাঁদলেন এবং বললেন যে আমার প্রতিটা কথা সত্যি, এবং ওনার কষ্টের কথা বললেন যে ওনার স্বামী নেই, সন্তান নেই। উনি একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন ঢাকায়, সেই অ্যাপার্টমেন্টটা আওয়ামী সন্ত্রাসীরা দখল করে বসে আছে। তারা ভাড়া নিয়ে উঠেছিল ভাড়াটি হিসেবে, 2 মাস ভাড়া দেওয়ার পরে আর তারা ভাড়া দিচ্ছে না, এবং উল্টা আদালতে তাদের বিরুদ্ধে মামলা করে তাদের এই অ্যাপার্টমেন্টকে নিজের দাবি করে বসেছে, মিথ্যা কাগজপত্র তৈরি করে। এবং এই বয়স্ক ভদ্রমহিলা, সে এই হিন্দু পরিষদের কাছে গিয়েছিলেন, তাদের সাহায্য চেয়েছিলেন, কিন্তু এই হিন্দু তথাকথিত হিন্দু পরিষদ এরা সরাসরি ওনাকে প্রত্যাখ্যান করেছে, বলেছে দে আর সরি, তারা সাহায্য করতে পারবে না। তার পরের দিনই আমার কথার সত্যতা প্রমাণিত হলো। সুতরাং আপনারা যারা বাংলাদেশে যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ে আছেন, তারা আপনারা সমানই বাংলাদেশের সমান অধিকারের নাগরিক, দেশপ্রেমিক নাগরিক, যারা দেশকে ভালোবাসেন। এইসব বাটপার সম্প্রদায়ের কথায়, এইসব বাটপারদের কথায় আপনারা কখনো শুনবেন না। এরা শুধুমাত্র নিজেদের সুবিধাই দেখে। বাংলাদেশের 18 কোটি জনগণের সকল সম্পদ এখন শুধুমাত্র 2 থেকে 3% মানুষের হাতে জমা হয়েছে। আজকে যেই শিশুটি বাংলাদেশে জন্ম হচ্ছে, সে ফুটপাতে রাস্তায় শীতের কাপড় বা খালি গায়ে ঘুমালেও, ফুটপাতে রাস্তায় খোলা আকাশের নিচে ঘুমালেও তার মাথার পিছনে 67,000 টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে, এবং যেভাবে চলছে তা আগামী বছর গিয়ে দাঁড়াবে 72,000 টাকায়। সরকার যেই বাজেট প্রণয়ন করছে, এই বাজেটে মাথা পিছু 32,000 টাকা রাখছে, কিন্তু এই 32,000 টাকার মাঝখানে 30,000 টাকাই এই শেখ হাসিনা, আওয়ামী সন্ত্রাসীরা এবং চোর বদমাশ সবাই মিলে তাদের জৌলুস এবং আনন্দের জন্যই খরচ হয়ে যাচ্ছে। আর বাকি টাকা জনগণের জন্য কোনো টাকাই থাকছে না। এইভাবে চলতে থাকলে বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতির ইতিমধ্যে সৃষ্টি হয়েছে, যা আমি 3 মাস আগে আমার লাইভে বলে এসেছি, যে ডিসেম্বরে সরকার চালানোর টাকা শেষ হয়ে আসবে, সরকার রিজার্ভে হাত দিবে। ইতিমধ্যে কিন্তু গত লাইভেও বলেছি, সরকার রিজার্ভ অ্যাপ্রুভ করে তারা রিজার্ভে হাত দিতে যাচ্ছে। তার
শেখ হাসিনার ছেলে জয় তার প্রতিবেশী আমেরিকায় প্রতিবেশী রাকেশ আস্তানাকে নিয়ে যে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দিয়ে সেই রাকেশ আস্তানার মাধ্যমে যে রিজার্ভ চুরি করেছিল তা কিন্তু আমি 3-4 মাস আগে লাইভে বলেছিলাম। সেই দিন দেখলাম 4 মাস পরে পত্রিকায় কারা যেন লিখেছে। দেশের অবস্থা ভয়ঙ্কর। এবং আজকেও যদি শেখ হাসিনার পতন হয়, এর পরবর্তী যেই সরকার আসবে তার জন্য এই দেশ চালানো অর্থনৈতিকভাবে খুব ভয়ঙ্কর হয়ে উঠবে। সুতরাং আপনারা এখনো যদি চুপ করে বসে থাকেন, আপনারা বুঝতে পারছেন না কি ভয়ঙ্কর রকম দিন আসছে। আপনাদের না খেয়ে মরতে হবে। ভোট তো দূরের কথা, করোনা তো দূরের কথা, আপনাদের না খেয়ে মরতে হবে। এই শেখ হাসিনার বাবা 74-এ বাংলাদেশের দুর্ভিক্ষের মাধ্যমে যে বাংলাদেশে কত মানুষ মারা গেছে, এই 2021-22-এ আপনাদের সেভাবে না খেয়ে মরতে হবে। এখনো যদি আপনারা হাতে লাঠি নিয়ে এই সরকারকে পেটাতে পেটাতে বের না করেন, আপনারা সেনাবাহিনীর মুখের দিকে তাকিয়ে থাকা বন্ধ করেন। চতুর্দিকে চলছে সরকারের গুজব। এর সাথে বিবিসিও সরকারকে সহায়তা করছে। যেভাবে বাংলাদেশের এই অবৈধ স্বৈরাচারী সরকারকে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে সহায়তা করছে, তাদের সাথে মিলেছে সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধা নিয়ে। একইভাবে আমি দেখছি বিভিন্ন নিউজ মিডিয়াগুলো, দেশের তো আছেই, যেমন কি প্রচার করা হচ্ছে, বিদেশ থেকে এই বছর বাংলাদেশের ইতিহাসে হাইয়েস্ট রেমিটেন্স এসেছে, বৈদেশিক প্রবাসী যারা কাজ করে পাঠাচ্ছে $21 বিলিয়ন উপরে। অথচ সত্যিকারের চিত্র হচ্ছে প্রবাসীরা ভালো জানেন। প্রচুর প্রবাসী ইউরোপে, আমেরিকায়, বিশেষ করে ইউরোপে, মিডল ইস্টে তাদের এই করোনার কারণে কিন্তু তাদের চাকরি নাই, জব নাই। বেশিরভাগ দেশেই কিন্তু তাদেরকে সরকার কোনো সহায়তা দিচ্ছে না। আর অন্যান্য দেশে কিন্তু নামকাও আসতে কোন রকমের সহায়তা দিচ্ছে, সেটা দিয়ে তাদের কোন রকমে নিজেদের পেটে খাবার দিয়ে খেয়ে পড়ে চলছে। বাংলাদেশে তেমন টাকা পাঠাতে পারছে না। কিন্তু এই সরকার পতন ঠেকাতে মিথ্যা প্রচার করছে। এর অনেক ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ থেকে যেই টাকা এই আওয়ামী সরকার চুরি করে, ব্যাংকের টাকা এবং অন্যান্য টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছিল, বিদেশে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন ঘোষণা দিয়েছে যে যারা র্যাব এবং অন্যান্য হত্যার সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত, অবসররত জেনারেল তারেক সিদ্দিকী এবং আওয়ামী সরকার শেখ হাসিনা থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল জিয়া থেকে আরম্ভ করে যারা যারা আওয়ামী সরকার মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আইন করে তাদের টাকা পয়সাও তুলতে দিবে না। এখন সেই সব টাকা পয়সাই কিন্তু বিদেশে পাঠানো টাকা পয়সায় কিন্তু বাংলাদেশে আবার কিছু কিছু টাকা ফেরত পাঠিয়ে সেটাকে, কালো টাকাকে সাদা করার চেষ্টা করা হচ্ছে। সেই জন্যই আপনারা কিছু টাকা দেখছেন আসছে। এটা বৈদেশিক শ্রমিকদের টাকা না। ওবায়দুল কাদের বলেছে যে শেখ হাসিনার নেতৃত্বে তারা একটা স্মার্ট সরকার গড়ে তুলবে। তাদের স্মার্টনেস তো 12 বছর জনগণ দেখছে। এবং তারা বলছে এর মাঝখানে বাইরের কোনো কি বলে এটাকে, কোনো খারাপ লোক যেন তাদের দলে ঢুকতে না পারে। অথচ পুরা শেখ হাসিনা থেকে আরম্ভ করে সমস্ত দলটা বিতর্কিত। অথচ তারা চাচ্ছে যে এই দলে যেন বিতর্কিত কেউ না ঢুকতে পারে। এই দলের আগার থেকে গোড়ার থেকে আগা পর্যন্ত, আগার থেকে গোড়া পর্যন্ত 100% বিতর্কিত। শুধু বিতর্কিত না, এখানে বিতর্কের কোনো অবকাশ নাই। ভোট চোর, ব্যাংক চোর, খুনি, গুমকারী, স্বৈরাচার, অবৈধ দখলদার, সেখানে কোনো বিতর্কের কোনো অবকাশ নাই। সুতরাং বিতর্কিত ব্যক্তি আবার কে? আবার আপনারা সব ক্রিমিনাল। তার মাঝখানে একটা কথা যদিও এই ওবায়দুল কাদের ঠিক বলেছে, সেটা বিএনপির ব্যাপারে, যে বিএনপি আন্দোলনের নাম নিলে, সরকার পতনের নাম কথা বললে এখন মানুষ হাসে। কথা আসলেই তাই। এখন যখন বিএনপি আন্দোলনের নাম নেয় তখন মনে হয় যেন সামনে ঈদ নাকি, এ কোন সময় ঈদ। সুতরাং গত অনেকগুলা লাইভে আমি বলে আসছি যে বিএনপির এই রহস্যজনক নীরবতার কারণ কি। আমি অনেক কিছু শুনেছি, এই রহস্যজনক নীরবতার কারণ কি বারবার বলার পরে এখন তারা চাপে পড়ে, কারণ এইসব শুনে তো যারা নিবেদিত প্রাণ বিএনপির ছেলে পেলে আছে সারা বাংলাদেশে, যেহেতু বিএনপি একটা বড় দল, সবচেয়ে বড় দল অ্যাকচুয়ালি, তারা তো এইসব
অকম্মা নেতাদেরকে প্রশ্ন করে যে বিএনপির ভূমিকা কি, আসলে করছেটা কি, তাদের নেতাদের কাজটা কি। নেতারাও চুপ করে আনন্দে ফুর্তি করে দিন কাটাচ্ছে, সকল পর্যায়ের নেতারা। তারা আবার আওয়ামীর সাথে তারা আওয়ামী ছায়া শক্তি হয়ে কাজ করছে, আওয়ামীকেই সহায়তা করছে। তারা এখন হাস্যকর ঘোষণা দিয়েছে যে 7ই জানুয়ারি তারা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা মানব সমাবেশ করবে। 12 বছর ধরে একটা স্বৈরাচার, একটা ফেরাউন, একটা হিটলার ক্ষমতায় বসে আছে, আর ওনারা মানব বন্ধন করবেন। ওনারা মানব বন্ধন করে এই স্বৈরাচারকে দ্রব্যমূল্যের বিরুদ্ধে ঘোষণা, দ্রব্যমূল্যের বিরুদ্ধে মানব বন্ধন করবেন। তারপরও যদি ওনাদের উদ্দেশ্যটা এমন হতো যে যতক্ষণ পর্যন্ত দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে না নামবে ওনারা রাস্তা ছাড়বেন না, তাহলে বোঝা যেত ওনাদের মাঝখানে আন্তরিকতা আছে। কিন্তু বিষয়টা তো তা তো না। চাপে পড়ে লোক দেখানোর জন্য একটা নাটক মাত্র, নামকে আসতে মানববন্ধন করবে, এখানে পুলিশও বাধা দিবে না, কারণ আওয়ামীদের সাথে তাদেরকে সন্তুষ্ট করে তাদের অনুমতি নিয়েই যে আমরা একটা নাটক করব, নাটকটা আপনারা সহ্য করে নিন, আমাদের উপর টর্চার করেন না। এটা একদিনের একটা নাটক মাত্র। তারপরে নাটকটা কি, যে 10 তারিখে আরেকটা করবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এইটাও একটা নাটক। কারণ এই স্বৈরাচার হাসিনার অধীনে যে কোনো নির্বাচন কমিশনার আর কমিশন যতই বদলানো হোক না কেন, সেই একইভাবে মধ্যরাতে ভোট চুরি হবে, সেইটা বিএনপির নেতারাও ভালো করে জানেন। সুতরাং এই ছায়া শক্তি হয়ে আওয়ামী লীগকে সাহায্য করে জনগণের সাথে ধোকা দেওয়ার মানেটা কি? মানুষকে হাসাবেন না। যদি সত্যিকার অর্থে দেশের জন্য কিছু করতে চান, জনগণের জন্য কিছু করতে চান, তাহলে সত্যিকার অর্থে কোমর বেঁধে রাস্তায় নামেন। একমাত্র দাবি এই স্বৈরাচার সরকারের পতনের দাবি। কারণ আপনারা জনগণের সাথে ধোঁকাবাজি করছেন, শুধু জনগণের সাথেই না, দেশের সাথেই না, বিএনপির যারা নিবেদিত প্রাণ ছেলে মেয়ে আছে তাদের সাথেও করছেন। কারণ এর কুফল তাদেরকেও ভোগ করতে হবে। আপনারা তো আওয়ামী নেতা নেত্রীদের সাথে নিজেদের ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, তাদের সাথে একসাথে ফুর্তি করেন রাত্রে। তারা আবার অনেক নেতা নেত্রীকেই, বিএনপির কেন্দ্রীয় কমিটির অনেক নেতা নেত্রীকেই আবার আওয়ামী লীগ পয়সা দেয়। সুতরাং এগুলা জনগণের, সাধারণ জনগণ না জানতে পারে, এগুলো আমাদের কানে আসে এবং বিএনপির ভিতর থেকেই আসে। ইসলামিক দলগুলোকে বলবো যে আপনারা ধর্মকর্ম পালন করেন, যেটা ফরজ করতেই হবে, তারপরেও একটা দায়িত্ব আছে। আপনারা এই দেশের জনগণ, আপনারা এই দেশের মুসলমান, আপনারা কিন্তু সৌদি আরবের বা কাতারের বা কুয়েতের মুসলমান, যে আপনাদের আর কোনো দায়িত্ব নাই। যে আপনারা শুধুমাত্র শীতকাল আসলে ওয়াজ করবেন, ভালো কথা, ওয়াজ আমি পছন্দ করি, কিন্তু ওয়াজ করবেন আর ইসলামিক দলগুলা করবেন, কিন্তু আসলে যে এই দেশের মুক্তিতে আপনাদের ভূমিকা কি এখনো তা বুঝতে পারলাম না। মূর্তির বিরুদ্ধে আন্দোলন করবেন, আমিও মূর্তির বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু ওইটা হচ্ছে একটা সাপ্লিমেন্টারি, একটা পাশের একটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিষয়। একটা স্বৈরাচারী সরকার, আমি আগেও বলেছি, স্বৈরাচারী সরকার না থাকলে এই মূর্তিও থাকবে না। আপনাদের একমাত্র দাবি হওয়া উচিত এই স্বৈরাচার, মানবতা বিরোধী, মুসলমান বিরোধী, হিন্দু বিরোধী, খ্রিস্টান বিরোধী, বৌদ্ধ বিরোধী সরকারের পতন। কারণ এই দেশে যদি সম্মান নিয়ে, অধিকার নিয়ে মানুষ বাঁচে, তবে যার যার ধর্ম থাকবে। আর যদি মনে করেন আপনার ইসলামিক দল করে শুধু ইসলাম বাঁচাবেন, ইতিমধ্যে কিন্তু আপনারা চলতে পারছেন না। আপনাদের নীরবতা এবং নিজেরা ঘরে বসে দল করছেন বলে কিন্তু এখন দাড়ি টুপি আর হাতে ইসলামিক বই থাকলে কিন্তু জঙ্গি নাম দিয়ে হাতে কড়া পরিয়ে জেলে নিয়ে যাচ্ছে। নিকাব পড়লেই কিন্তু মহিলাদেরকে, ভদ্র মহিলাদেরকে, নামাজি মহিলাদেরকে কিন্তু ধরে নিয়ে জেলে ঢোকাচ্ছে জঙ্গি নাম দিয়ে। আপনারা কিন্তু চুপ করে বসে আছেন। আপনাদেরকে এগুলো দায়িত্বের মধ্যে পড়ে না। সুতরাং আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে জনগণের সাথে এক কাতারে নেমে যান। খুব শীঘ্রই এই সরকারের পতনে নিয়ত করে আল্লাহর কাছে ওয়াদা করে নেমে যান। কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ একটা ফরজ। ঝড়ের আগে
যেরকম একটা থমথমে পরিবেশ, বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে একটা থমথমে পরিবেশ চলছে। কেউ কথা বলছে না, কেউ খবর লিখছে না, কেউ কোনো আওয়াজ দিচ্ছে না, কিন্তু ভিতরে যা ঘটার ঘটছে সেই জিনিসগুলা আপনারা অনেকে টের পাচ্ছেন না, কিন্তু ভিতরে ঘটছে বলেই কিন্তু আওয়ামীরা তাদের মুখের থেকে অনেক কথা এতদিন লাফালাফি করছিল, তারা আবার চুপ হয়ে গেছে। এর মাঝখানে দেখেন, আমি ৩-৪ মাস আগে বলেছিলাম আমার লাইভে যে আওয়ামী চোরদের একটা চোর প্রতিনিধি, তাদের চরিত্রের এক দরবেশ বাবা, যে প্রতিবার এসে কয়েক বছর পর পর শেয়ার মার্কেট চুরি করে নিয়ে সে জনগণের টাকা, গরিব মানুষের টাকা লুটে নিয়ে যায়। আপনাদেরকে কিন্তু ৩-৪ মাস আগে সতর্ক করেছিলাম যে এই লুটেরা দরবেশ বাবা কিন্তু আরেকটা বড় ধরনের লুট করতে যাচ্ছে। আমি কিন্তু পত্র পত্রিকায় সেটার লক্ষণ পরিষ্কার দেখতে পারলাম যে ওই ওই দরবেশ বাবা লুটেরার সঙ্গী সাথী মিডিয়াগুলো আবার খুব ফলাও করে বলছে যে শেয়ার মার্কেটের সূচক ঊর্ধ্বগতিতে, উমুক উমুক বিভিন্ন কোম্পানির নাম দিয়ে ঊর্ধ্বগতিতে। আপনারা কিন্তু এই ফাঁদে পড়বেন না। ইতিমধ্যে কিন্তু বহু সংসার পরিবার ধ্বংস হয়ে গেছে, অনেকে আত্মহত্যা করেছেন। ওহে বোকা বাঙালি, আপনারা আর এইসব শয়তানদের কাছে আর নির্বোধ, আর বোকা হয়েন না। আপনারা দয়া করে নিজেদের বুদ্ধিটা, ব্রেনটা একটু খাটান। এই বাঙালি জাতির সমস্যাই হচ্ছে, সবচেয়ে অনেক সমস্যার মাঝখানে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে হুজুগে। কে কি বলল, কে কিছু বলল, ওইটার মাঝখানে অন্ধ হয়ে বিশ্বাস করলো, সত্য আর মিথ্যার কোনো যাচাই করবে না। এই লোক কিন্তু তার, সে এমপি হওয়ার আগে কিন্তু লিখিত দিয়েছে বা সে ডিক্লেয়ার করেছে তার মাসিক ইনকাম ৫০,০০০ টাকা। তার মানে বাংলাদেশ সচিবালয়ের একটা পিয়ন, যে আমি দেখেছি যে ওই সেই মান্দাতার আমলের কলাপসিবল গেট খুলে দেয় লিফটে ওঠার জন্য, এলিভেটরে ওঠার জন্য, ওঠার জন্য, সেই লিফটেও তাকে পিয়ন হিসেবে রাখতে পারবে, চাকরি দিতে পারবে, সে তার মাসে যদি ৫০,০০০ টাকা বেতন হয়। তার তার সবচেয়ে বড় ইনকাম হচ্ছে শেয়ার মার্কেটে চুরির টাকা। সে বিভিন্ন জায়গা থেকে, ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে সেই টাকা ফেরত দেয় নাই। সেই একটার পর একটা অপকর্মের মামলাগুলো সে খারিজ করে নিয়েছে, পয়সা দিয়ে দিয়েছে। তো ওই দুনিয়াতে এখন সব করা যায়। এখন যেহেতু সব শেখ হাসিনার কেনা, বিচারক, পুলিশ সবকিছু তাদের, সুতরাং সেইভাবে দখল করে নিয়েছে। আপনারা, আবারও হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা এই দরবেশ বাবার এই আওয়ামী চোরদের ষড়যন্ত্রে পা দিবেন না। এই শেয়ার মার্কেটের থেকে দূরে সরে থাকেন আপনারা, কারণ সব টাকা বের করে নিয়ে যাবে। আপনারা ইনভেস্ট করবেন, সাথে সাথে সবগুলো টাকা হুট করে দেখবেন রাস্তায় আপনাদেরকে বসিয়ে তারা চলে যাবে, যেটা বারবার প্রতিবার করে আসছে। তাই হুঁশিয়ার করে দিচ্ছি, পরে কিন্তু বললেন না যে আমি বলিনি আপনাদেরকে। বর্তমানে বাংলাদেশের বিশাল একটা অংশের সাংবাদিকরা সাংঘাতিক হয়ে দাঁড়িয়েছে। তারা দেশ বিরোধী, তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে এবং ভারতের পক্ষে কাজ করছে, স্বৈরাচারী সরকারকে পদলেহন করছে। আমি দেখলাম এই মাসেই কত শত সাংবাদিক, এক মাসেই তারা কত অত্যাচারিত হয়েছে। অথচ এইভাবে সাংবাদিকদের, এগুলো তো সাংবাদিক না, এগুলো সব চোর বদমাস। কেউ ভারত থেকে এসে, কেউ এই দেশেরই চোর বদমাস দুশ্চরিত্র, এই শেখ হাসিনার কাছ থেকে সুযোগ সুবিধা পেয়ে তারা এখন শেখ হাসিনাকে, এই অবৈধ সরকারকে তেল মেরে যাচ্ছে। কেউ কেউ আবার, যারা খুব অল্প সংখ্যক, যারা সত্যি কথা বলছেন, তার মাঝখানে আমার শ্রদ্ধেয় একজন নুরুল কবির আছেন, নিউ এজের। ওনার মতো হাতে গোনা দুই একজন, অল্প কয়েকজন আছেন যারা সত্য কথা বলছেন, তারপরও দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কোন রকমের টিকে আছেন, অনেক কিছুই বলতে চান, বলতে পারছেন না। বিদেশে থেকে আবার অনেক সাংবাদিক প্রতিবাদ করছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে বেশিরভাগই বা প্রায় সবাই কিন্তু কোনো একটা প্ল্যাটফর্মের থেকে তারা কথা বলছেন। আসলে এই প্ল্যাটফর্মের অফার কিন্তু আমাকেও দেওয়া হয়েছিল আমি যখন শুরু করেছিলাম। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কিছু অফিসাররা ফোন করে, কিছু রাজনৈতিক ব্যক্তি ফোন করে আমাকে বলেছিল যে দেখেন, বা আমার সিনিয়ররা আমাকে ফোন করে বলেছে যে দেখো দেলোয়ার, দেশে তো দুইটা দল আছে, একটা প্ল্যাটফর্মে তোমাকে থাকতে হবে। আমি বললাম প্ল্যাটফর্মটা এটা কিসের প্ল্যাটফর্ম? মানে আপনি কি বলছেন মঞ্চ তৈরি করে তার উপরে উঠতে হবে? উনি
ব্যাখ্যা করলেন, দেখো আওয়ামী লীগ আর বিএনপি তো শক্তিশালী দুইটা দল, এছাড়া তার কোনো দল উঠে আসবে না বাংলাদেশে, তুমি যে কোনো একটা সাইডে থাকো, কারণ এদেরকে ছাড়া চলতে পারবে না। কিন্তু ওনারা আমাকে এখনো চিনেন নাই যে আমি কি ধরনের মানুষ। আমি হলাম সেই ধরনের মানুষ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। কাউকে তেল মেরে কোন প্ল্যাটফর্মের সাইড নিয়ে আমি শুধু এক পক্ষের দোষ ধরবো আর আরেক পক্ষের দোষ ধরবো না, সত্যি কথা বলবো না, তাহলে তো আমার আংশিক সত্যি কথা। আর যেটা কোরআনের ভাষায়, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করিও না। সততার যেমন পার্সেন্টেজ হয় না, আপনি 98% সৎ বা কেউ 70% সৎ, সততার যেরকম পার্সেন্টেজ হয় না, সেরকম আপনি একটা লোক 98% সৎ বলতে পারেন না। যে 98% সৎ আর 2% অসৎ, তার মানে সে অসৎ ব্যক্তি। আপনি একটা প্ল্যাটফর্ম নিয়ে এক সাইডের কথা বলবেন না। কি জন্য বলতে হবে আমি বলছি না, কারণ আমাদের সবার টার্গেট হচ্ছে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো। 12 বছর অত্যাচার যেইভাবে দেশে ধ্বংস করছে তার পতন ঘটানো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ক্যান্সার শরীরে যদি ক্যান্সার হয়, শরীরের ওই অংশটাকে কেটে ফেলা যেটা যেমন জরুরি, তার একই সাথে কিন্তু সেই ক্যান্সার রোগীকে কিন্তু তাকে পাওয়ারফুল ঔষধও দিতে হবে। যদি শেখ হাসিনা এখন যেহেতু একটা বাংলাদেশের একটা ক্যান্সার, বিএনপি কিন্তু সেই জায়গায় এই বাংলাদেশের ক্যান্সার রোগীটার জন্য কিন্তু একটা শক্তিশালী ঔষধ হতে পারে, সেখানে এই বিএনপির কোনো ভূমিকা নাই। আজকে যারা যারা বিএনপির প্ল্যাটফর্মে থেকে বিএনপি নিয়ে 2-4টা কথাও বলতে আপনারা দ্বিধাবোধ করছেন বা ভয় পাচ্ছেন, বা আপনার প্ল্যাটফর্ম ছুটে যাবে পায়ের নিচে থেকে, আপনারা আর যাই হোক, আপনারা কিন্তু 100% সততার পক্ষে কাজ করছেন না। আমি অনেককেই দেখছি আজকে নিজের অনেক স্বার্থে, নিজের অনেক কিছুতে আঘাত পড়াতে অনেক কথা বলছেন। তাতে যেহেতু যেটাই কাজে লাগুক এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটানোর জন্য, তাকে ওয়েলকাম করি। কিন্তু জনগণকে ধোঁকা দেবেন না যে আজকে আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেলে কিন্তু আপনি দেশ আর জনগণ ভুলে যাবেন। আপনার স্বার্থটা উদ্ধার হয়ে গেলেই দেশ আর জনগণ ভুলে যাবেন। তখন কিন্তু আর জনগণ নিয়ে আপনি নিবেদিত করবেন না নিজেকে, নিজের শত শত কোটি টাকা ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু আর জনগণের দেশের জন্য কাজে লাগাবেন না। দয়া করে আপনারা এই দেশের সহজ সরল মনে জনগণকে আপনারা ধোঁকা দিবেন না। যেটাই বলেন সত্যিকার রূপ নিয়ে সামনে আসেন, সবকিছু ফেলে সত্যের রূপ নিয়ে আপনারা এই দেশের জন্য রাস্তায় নামেন, একত্রে নামেন সবাই একসাথে। আজকে সুবিধা নিব আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে, বলবো মাননীয় প্রধানমন্ত্রী, হঠাৎ করে পরের দিন বলবো প্রধানমন্ত্রী খারাপ, এটা তো হতে পারে না। প্রধানমন্ত্রী 12 বছর হঠাৎ করে খারাপ হয়ে গেল, এতদিন আপনার কাছে ভালো ছিল। সুতরাং আপনাদেরকে, যারাই সত্যিকার অর্থে এই স্বৈরাচারী সরকারের পতন চাচ্ছেন, তারা সততার সাথে জনগণের প্রয়োজন অগ্রাধিকার, সবার তাদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে তারপরে আপনারা আসেন, আপনারা কথা বলেন, ইনশাল্লাহ মুক্তি আসবে। জনগণ দাঁড়াবে, খুব শীঘ্রই জনগণ দাঁড়াবে। এই জনগণ দাঁড়িয়েছে, আবার দাঁড়াবে, দেশকে মুক্ত করবে। আমি সারা বাংলাদেশের সমস্ত সেক্টর থেকে আমি ফোন কল পাই, মেসেজ পাই, জনগণ জেগে উঠছে। এই জনগণ এমন ভাবে জাগবে, আমি তার আগের লাইভে বলেছি, এই জনগণ ঘরে ঘরে আগুন দিবে। এই স্বৈরাচারী সরকারের প্রত্যেকটা, সেই সরকারি চাকরিজীবী হোক অথবা রাজনৈতিক দলের হোক, সবার ঘরে ঘরে আঘাত করবে, পালানোর জায়গা পাবে না এরা। যেটা নিয়ে গোলাম মাওলা রনি, ওনার কথাবার্তা আমি পছন্দ করি, উনি সুন্দর করে গুছিয়ে কথা বলেন, উনি পড়াশোনাও করেন, উনি খুব সার্কাস্টিক ওয়েতে শেখ হাসিনার ক্ষমতার চেয়ার এবং জেলটার ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যদিও আমি সম্মানের সাথে আমি একমত না। শেখ হাসিনার মনে যদি সেই মানবতার বিন্দুমাত্র ছোঁয়া থাকতো, যে তার দলকে সে বলেছে, তার দলের লোককে বলেছে যে দেখো আমরা আছে ক্ষমতায় আছি, কালকে কিন্তু ক্ষমতায় থাকবে না, জেলেও যাইতে হতে পারে, এতটুকু যদি সামান্য 1000 ভাগের 1 ভাগে যদি মানবিকতা তার ভিতরে মনুষ্যত্ববোধ থেকে থাকতো, তাহলে আজকে শেখ হাসিনা জলজ্জন্ত একটা ফেরাউনের এবং শয়তানের রূপে 12 বছর ধরে জনগণের উপরে অত্যাচার এবং স্টিম রোলার চালিয়ে যেতে পারতো না।
এই কথার মাধ্যমে কি বুঝিয়েছে তা আমি আপনাকে বলে দিচ্ছি। এই যে আমি কয়েকটা লাইভে এসে বেগম জিয়াকে আমি অনুরোধ করেছি যে আপনি একটা কিছু বলেন, আপনি সোনার অক্ষরে আপনার এই দেশের ইতিহাসে আপনার নাম লেখা থাকবে, এবং এই স্বৈরাচার সরকার যেই জায়গায় আসছে কিছুই করতে পারবেন আপনারা। আপনি এই জনগণকে একটা আহ্বান করেন, সশস্ত্র বাহিনীকে আহ্বান করেন এই দেশ রক্ষার জন্য। সেই জন্য ওনাকে আরেকটা হুঁশিয়ার দিয়ে দিল যে ক্ষমতার সাথে জেল কিন্তু রেডি আছে, ওনাকে আবার জেলে পাঠাবে। কিন্তু হাসিনা নিজে ভালো করে জানে তার জেলে যাওয়ার কিন্তু রাস্তা নাই, তার গলার মাঝখানে কিন্তু ফাঁসির দড়ি ঝুলে আছে, দেশদ্রোহিতার ফাঁসির দড়ি। সুতরাং বেগম জিয়াকে জেলের ভয় দেখিয়ে লাভ নেই। আর আপনার ব্যাখ্যাটাও আপনি চেষ্টা করেছেন, আসলে ওই ব্যাখ্যাটা ওইটা না। তার ভিতরে সেই মনুষ্যত্ব, মানুষরূপী কোনো বিন্দু মাত্র তার ভিতরে কিচ্ছু নাই। সে একটা জলজ্জন্ত খুনি, তার ভিতরে কোনো মায়া, মমতা, স্নেহ কিচ্ছু নাই। সে একটা স্যাডিস্টিক একটা মানুষ। তার চরিত্র বিশ্লেষণ করা আমার পক্ষে সম্ভব না। একটা নাম করা, পৃথিবীর বিরাট বড় নাম করা একটা সাইকিয়াট্রিস্ট লাগবে তার চরিত্র বিশ্লেষণ করতে হলে। তার চরিত্র কিছুটা বিশ্লেষণ করে গেছে, তাকে যে কাছের থেকে দেখেছে, এই মতিউর রহমান রিন্টু, উনি যে বই লিখেছে আমার ফাঁসি চাই, সেই বই পড়ে আপনার তার কিছুটা চরিত্রের বই প্রকাশ পাবেন। এবং তার সাথে যারা চাকরি করেছে, এরকম অনেক অনেক ঘনিষ্ঠ ব্যক্তি আমাকে বলেছে একটা ভয়ঙ্কর মহিলা, বাইরে এক রূপ ভিতরে এক রূপ। আমি তো তার চোখ দেখলেই বুঝতে পারি। আমি সাধারণত মানুষের চোখ দেখে মানুষের মন অনেক বুঝতে পারি। আমি মহিলার চোখ দেখলেই পদ্ম গোকরার মতো, কোবরার মতো একটা চোখ দেখলেই বুঝতে পারি এই মহিলাটা কত খারাপ। আর 12 বছরের কাজকর্ম তো সারা বাংলাদেশের জনগণ থেকে ছোট বাচ্চা পর্যন্ত জানে তাকে। আপনাদের, আমি জানি আপনি বাংলাদেশে আছেন, আপনি বলেছেন সুন্দর করে যে সব কথা বলা যায় না, আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে বলতে হয়। ওই যে বললাম, এখন 12 বছর পরে এই সরকার পতনের জন্য সত্যি কথার উপরে মাখন লাগিয়ে কথা বলার সময় শেষ। এখন সত্যি কথা তিক্ত হলেই সরাসরি বলতে হবে, এবং হাতে লাঠি নিতে হবে, হাতে যা নেওয়ার প্রয়োজন তা নিতে হবে, নিয়ে পিটিয়ে পিটিয়ে সরকারকে ক্ষমতা থেকে বের করতে হবে। নির্বাচনের ভূমিকা নিয়ে আমি কথা বলবো যে 1996 সালে যখন বিএনপি একটা 2 নম্বরে নির্বাচন করেছিল, যেটা 2-3 মাসের জন্য, তখন 46 ব্রিগেডের হয়ে আমার দায়িত্ব বা আমাদের দায়িত্ব পড়েছিল, 30 বেঙ্গলের দায়িত্ব পড়েছিল তখন আমাদের রমনা ক্যাম্পের কাছাকাছি, রমনা এবং মগবাজার এলাকাটা। তখন আমি এবং আমারই ইউনিট অফিসার আরেকজনকে সাথে নিয়ে আমরা মগবাজার অলিগলিতে বারবার চক্কর দিচ্ছিলাম বিভিন্ন রাস্তাঘাটে। তখন তো সেনাবাহিনী ছিল, জনগণের আস্থার প্রতীক ছিল, তাদের ভালোবাসার ছিল এই সশস্ত্র বাহিনী, এবং আমাদের চরিত্র ছিল সেই রকম। জনগণ আমাদেরকে দেখলেই এমন ভাবে তাকিয়ে থাকতো যে আমরা যেন অন্য কোনো আকাশ থেকে কোনো ফেরেশতা নেমে আসছি, তারা আমাদের উপরে কোনো আস্থা করত। আমরা সেই মর্যাদাটা, জনগণের ভালোবাসার মর্যাদা রক্ষা করতাম। যাই হোক, আমরা বারবার চক্কর দিচ্ছি। তখন দেখলাম ওই মগবাজার এরোপ্লেন মসজিদের পাশে একটা ভোট কেন্দ্রে সকাল থেকে কোনো মানুষ দেখলাম না। 12টা বেজে গেছে, তখনও কোনো মানুষ দেখছি না, 1-2 জন দেখছি। হঠাৎ করে মনে হলো কৌতূহল বশত ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে দেখি। তখনও কিন্তু আমাদের জন্য নিষেধ ছিল ভোট কেন্দ্রের না প্রবেশ করার। বাট তখন আমাদের সেনাবাহিনীর অফিসারদের কিন্তু আমাদের কি বলে একটা পুরুষত্ব ছিল, একটা সৈনিকের সেই গার্ডসটা ছিল, যেটা এখন নাই। তো আমরা ওইসব পরোয়া না করে সরাসরি ভোট কেন্দ্রে ঢুকে গেলাম। গিয়েই দেখলাম প্রিজাইডিং অফিসার তার দলবল সহকারে নিজেরা একসাথে বসে সবাই ধানের শীষে পৃষ্ঠা উল্টাচ্ছে, আর ধানের শীষে একটা একটা করে সিল মারছে। এইভাবে টাকাস করে একটা চর মারলাম প্রিজাইডিং অফিসারের কানের নিচে, চেয়ার ছেড়ে ওষুধ দাসে উল্টে পড়ে গেল। এবং তাকে বললাম, আপনাদের লজ্জিত হওয়া উচিত, আপনারা স্কুল কলেজের শিক্ষক, আপনারা এই বাংলাদেশ গড়ে যাচ্ছেন, আপনারা এইভাবে ভোট মেরে যাচ্ছেন, যেই দল হোক বড় কথা না। তখন আমরা কোন দল ক্ষমতায় আসবে, কারা না আসবে সেটা ইম্পর্টেন্ট বিষয় না। আমরা সবসময় দেখেছি সকল কিছু আইনের মধ্যে চলুক, নিয়মতান্ত্রিক চলুক, আমরা কোনো সরকারের বা কোনো দলকে ফেভার করি নাই।
আমি যখন ইউনিফর্ম পরতাম, সেনাবাহিনীতে ছিলাম, তখন আমি সিনিয়র জেনারেল এডিসি থাকা অবস্থায়ও তখন শুধুমাত্র চিনতাম প্রধানমন্ত্রীকে, তার নামটাই জানতাম। তখন কোন মন্ত্রী, কোন কোন মন্ত্রণালয়ের কোন মন্ত্রী, কোন সচিব, সচিব তো বাদই দিলেন সব থেকে, কোন মন্ত্রীর নাম কি সেটা পর্যন্ত জানতাম না, কারণ সেইটা আমাদের কোনো কাম ছিল না। আমরা আমাদের প্রফেশনের দিকে মনোযোগী থাকতাম। কোন কোর্স ক্যাডারটা করব, সেনাবাহিনীতে কোন ট্রেনিংটা আসছে তার জন্য পড়াশোনা করা, কোন দায়িত্বটা আসে সেটা পালন করা, এবং যেই দায়িত্ব দেওয়া হচ্ছে ভোট কি বলে নির্বাচনের দায়িত্ব, অথবা বন্যা হয়েছে বন্যায় সাহায্য করার দায়িত্ব, দিন রাত খেয়ে না খেয়ে স্পিড বোটে ঘুরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষ আটকা পড়া তাদেরকে সাহায্য করা, এইসব পবিত্র দায়িত্ব পালন করতাম। কোন মন্ত্রী, কোন এমপি, কোন চোর বদমাইশের খবর রাখার নাম রাখা আমাদের দায়িত্ব ছিল না, জানতাম না কোনোদিন। এখন সেনাবাহিনীর অফিসাররা শুধুমাত্র তাদের নামেই জানে না, তাদের গোপনে গিয়ে ইউনিফর্ম পরা অবস্থায় বা ইউনিফর্ম চাকরিরত অবস্থায় তাদের সাথে গোপনে টেলিফোনে যোগাযোগ করে, তাদের বাসায় যায়, তাদের অফিসে যায়। ছি, লজ্জিত হওয়া উচিত এই সশস্ত্র বাহিনীর যারা এইসব কাজে নিয়োজিত। আনপ্রফেশনাল এবং দেশের সংবিধানের সাথে বেইমানি করা, দেশদ্রোহিতা এটা। সশস্ত্র বাহিনীর বা সরকারি পুলিশ হোক, সচিবালয়ের লোক হোক, সিভিল প্রশাসনের লোক, পুলিশ, আনসার, বিজেপি, সশস্ত্র বাহিনী কারোরই সরকারের পক্ষে হয়ে কোনো কাজ করার কথা না, তারা জনগণের পক্ষে হয়ে কাজ করার কথা। সেটাই আপনার পবিত্র দায়িত্ব। নাহলে যা তো বেতন নিচ্ছেন সব হারাম, সব হারাম। এবং এই হারাম খাওয়ার, হারাম কাজ করার জবাব একদিন আপনাকে দিতে হবে। আপনারা সংবিধান, সার্বভৌমত্ব এবং জনগণের পক্ষে থাকবেন, কারণ জনগণ আপনাদের বেতন দিচ্ছে, শেখ হাসিনা না। সেই সেনাবাহিনী কি করে 2018 সালে নির্বাচনে সরকারের ইশারায় নির্বাচন থেকে জনগণকে সাহায্য না করে দূরে সরেছিল, দূরে সরে পুলিশকে বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনীর ধারে কাছে আসবে না। আর পুলিশ সম্পূর্ণভাবে এই চুরির কাজে শেখ হাসিনাকে সহায়তা করেছে, মধ্যরাতের ব্যালট বক্স ভরেছে, এবং তারা জনগণকে আগের নির্বাচনে কোথাও যেতে দেয় নাই, এই নির্বাচনে অন্য কোথাও আর কোনো কিছু করতে দেয় নাই। এখানে মূলত অন্যায় পুলিশের ছিল না, মূলত অন্যায় ছিল সশস্ত্র বাহিনীর, এবং এই অন্যায়ের একার ভার এই সেনাবাহিনী প্রধানের, জেনারেল আজিজের। সুতরাং জেনারেল আজিজ সেনাবাহিনী প্রধানকে আমি সম্মানের সাথে স্মরণ করিয়ে দিতে চাই। আপনি যদি মনে করেন যে সসম্মানে জুন মাসে 6 মাস ক্ষমতায় থেকে আপনি রিটায়ারমেন্ট চলে যাবেন, সুখে বসবাস করবেন, হবে না। একে তো আপনার কারণে যদি হাসিনা বেঁচে যায়, পার পেয়ে যায়, আরো গেথে বসে বাংলাদেশে, হাসিনা আপনাকে নিজেই সাইজ করবে। আর হাসিনার কথা বাদ দিলাম, জনগণ আপনাকে ছাড়বে না। যেই জনগণের এবং দেশের এত বড় ক্ষতি আপনি করেছেন, সেই জনগণ আপনাকে ছাড়বে না। বাংলাদেশ কিন্তু এখন একটা টিকিং টাইম বম। বাংলাদেশের অত্যাচারিত, ক্ষুধার্ত, বেকার, সমস্যা জর্জরিত, অধিকার বঞ্চিত এই জনগণ, 18 কোটি জনগণ একটা টিকিং টাইম বম, একটা টাইম বম যেটা টিকটক 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 করছে। খালি এটার বিস্ফোরণ ঘটবে, আর যখন বিস্ফোরণ ঘটবে কেউ রক্ষা পাবে না। আপনি সশস্ত্র বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান হন, প্রধানমন্ত্রী হন, আর যেই হন, আর অত্যাচারী যারা 12 বছর ধরে অত্যাচার করছে জনগণের অধিকার কেড়ে নিয়ে, তারা ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এখনো পর্যন্ত আপনারা এই জনগণকে আপনারা আন্ডার এস্টিমেট করছেন, এখনো বুঝতে পারেন এই জনগণের ক্ষমতা কি। বুঝবেন ইনশাল্লাহ, সময় বেশি দূরে নাই। এই বলে আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি। দেশকে ভালোবাসুন, ন্যায়ের পথে থাকুন, সত্যের পথে থাকুন, সার্বভৌমত্ব সংবিধানের পক্ষে থাকুন এবং জনগণের পক্ষে থাকুন। আসসালামু আলাইকুম।